চেহারায় আভিজাত্য, পোশাকে ভদ্রলোক, দামি গাড়ি চড়ে বেড়ান। আপনার বাবা মা কি আপনাকে অন্যের বাবা মার প্রতি কিভাবে শ্রদ্ধার সাথে কথা বলতে হয় শেখায়নি? নতুন জীবন ফিরে পাবো, তাহলে ফিরে দাও আমার নতুন জীবন, ফিরে দাও আমার বাবাকে, ফিরে দাও আমার মাকে, ফিরে দাও আমার বোনকে। তোমার আইন ফিরে দিবে আমার জীবনে 10টি বছরকে। সিনেমা মানেই তো আবেগ, নাটক, হাসি, কান্না। আর এই পুরো ম্যাজিকের পেছনে যেটা সবচেয়ে বড় ভূমিকা রাখে সেটা হচ্ছে ডায়লগ ডেলিভারি। একটা সংলাপ ঠিক সময়ে ঠিক সুরে বলা, এই জিনিসটাই নায়ককে নায়ক বানায়। একটা সোজা লাইনও যদি হৃদয়ের ভেতরে ঢুকে যায় তাহলে বুঝে নিতে হবে তার গলায় জাদু আছে। বাবার সম্পত্তির সব আমি তোকে দিয়ে দিলাম, শুধু দুটো জিনিস আমি তোকে দেব না। ও দুটো বাবার সম্পত্তিও না, আমারও না, ও দুটো তোর। ভাবুন তো, একজন নায়ক রাগে চিৎকার করছে, তার চোখে আগুন, বজ্রকণ্ঠ। দর্শক তখন থিয়েটারে চুপচাপ বসে শুনছে। আর অন্যদিকে একজন প্রেমে ভেঙে যাচ্ছে, কণ্ঠ কাঁপছে, তবু সেই কাঁপা গলাতেই দর্শক চোখ মুছে ফেলছে। এই হলো ডায়লগ ডেলিভারির শক্তি। দুনিয়াতে তো টাকাই বড় টাকা, আমি তো অচল পয়সা। এই পিঠে অচল, ও পিঠে অচল, জন্মেও গরিব, মরণেও গরিব। বাংলা সিনেমার শুরু থেকেই এই সংলাপের জাদু আমাদের বড় একটা অংশ ছুঁয়ে গেছে। নায়করাজ রাজ্জাক, জসিম থেকে শুরু করে সালমান শাহ, মান্না সহ প্রতিজনের নিজেদের মতো একটা যুগ তৈরি করেছেন। কারো কণ্ঠে ছিল আবেগ, কারো মুখে ছিল আগুন, আবার কেউ কেউ ডায়লগে এমন বাস্তবতা এনেছিল যেন দর্শক মনে করেছে এই মানুষটা আমাদের মতোই। ভাই বোনের মধ্যে যদি টাকা দেয়া নেয়ার বা ভাড়া দেয়া নেয়ার কোনো সম্পর্ক থাকে, তাহলে তো আমাকে কোলে তুলে নিয়েছো, তার ভাড়া দিতে হবে। কি দিয়ে দেবো রে আপা? বুক চিরে কলিজাটা বের করে দিই। আপনি যদি পুরোনো দিনের সিনেমা দেখেন, তখন ডায়লগ মানে ছিল দর্শকের হৃদয়ে গেঁথে দেওয়া শব্দের খেলা। আর আজকের প্রজন্মে সেটা একদমই অন্যরকম। কখনো তা স্টাইলিশ, কখনো তা বোল্ড, আবার কখনো গভীর মর্মস্পর্শী। কেউ বলে নায়ক মানে অ্যাকশন, কেউ বলে নায়ক মানে ভালোবাসা, কিন্তু আমি বলি নায়ক মানেই ডায়লগ। কারণ অ্যাকশন পরে আসে, আবেগও পরে আসে, কিন্তু প্রথমে যে জিনিসটা দর্শকের মনে কাঁপন ধরায় সেটা হচ্ছে নায়কের বলা সংলাপ। মানুষের ক্ষতি করে রাস্তা বন্ধ করে রাখিস, এসব হবে না। তা অন্দরমহলের খেলা, যদি খেলতে হয় সরকারি রাস্তা বন্ধ না করে অন্য কোথাও খেলিস, যা। আজকের ভিডিওতে আমরা ঠিক সেই জিনিসটাই খুঁজে বের করব। বাংলা সিনেমার ইতিহাসে ডায়লগ ডেলিভারিতে কে ছিলেন সবচেয়ে সেরা, কার কণ্ঠে ছিল বজ্রের মতো জোর, কার কথায় ছিল ভালোবাসার কমলতা, আর কার সংলাপে দর্শক থিয়েটার কাঁপিয়ে দিয়েছিল হাতে তালি। আমাদের আজকের তালিকায় আছে 10 জন কিংবদন্তি নায়ক। কেউ আজও আমাদের মাঝে আছে, আবার কেউ হয়তো চলে গেছেন আমাদের থেকে, কিন্তু বেঁচে আছে আমাদের হৃদয়ের গভীরে। কিন্তু তাদের প্রতিটি সংলাপ, প্রতিটি মুহূর্ত আজও দর্শক মনে রাখে। আজ আমরা একে একে তাদের যাত্রা, তাদের কণ্ঠের ভঙ্গি আর সেই ম্যাজিক বিশ্লেষণ করব, যেই ম্যাজিক একটা সাধারণ লাইনকেও ইতিহাস বানিয়ে দিয়েছে। তাহলে চলুন ডায়লগের এই দুনিয়ায় প্রবেশ করি আর দেখে ফেলি ডায়লগ ডেলিভারিতে কে ছিলেন সত্যিকারের রাজা। আমাদের আজকের লিস্টের 10 নম্বরে রয়েছে নায়ক মারুফ। মারুফ এই নামটির সাথে আলাদা একটা স্টাইল জড়িয়ে আছে। একটা সময়ের সিনেমায় যেখানে নায়করা হয়তো খুব জোরে চেঁচিয়ে ডায়লগ দিত, সেখানে মারুফ এসে দেখিয়েছিলেন ডায়লগের জোর মানে শুধু গলা চড়ানো নয়, বরং আবেগের ঠিকঠাক ছোঁয়া। তোদের জন্যই আজ ছাত্র রাজনীতি কলঙ্কিত হয়েছে, তোদের জন্য আজ ছাত্র রাজনীতিকে মানুষ ঘৃণা করে। তোরা ছাত্র না, ছাত্র নামের কলঙ্ক। তার কণ্ঠে ছিল একটা আধুনিক ছোঁয়া। ডায়লগগুলো বলতেন এমনভাবে যেন সামনে বসে গল্প বলছেন, না খুব ধীর না খুব দ্রুত, এমন এক মাঝারি গতি যা দর্শকের মনে সহজেই গেঁথে যেত। তার ভয়েসের স্বচ্ছতা, ঠোঁটের স্পষ্ট উচ্চারণ আর শরীরের ভাষা একসাথে কাজ করত। মারুফ যখন রাগ দেখাতো, মুখের ভাঁজে ভাঁজে সেটা ফুটে উঠত, আর যখন ভালোবাসার কথা বলতেন তখন চোখের দৃষ্টিতে যেন সেই মায়ে ঝরে পড়ত। সিনেমায় হয়তো তিনি খুব বড় বাজেটের তারকা ছিলেন না, কিন্তু তার ডায়লগের ন্যাচারাল ফিল আজও অনেক নতুন অভিনেতাদের জন্য শেখার বিষয়। তোমার সাথে যারা চাকরি করে তারা ঢাকায় বাড়ি কিনছে, কত শান শওকতের সাথে থাকে তুমি জানো? অনেক দারোগার ছেলে মেয়ে লাখ লাখ টাকা খরচ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। এরপর আমাদের আজকের লিস্টের 9 নম্বরে রয়েছে নায়ক বাপ্পারাজ। বাপ্পারাজ মানেই সংলাপের চোখের ভাষা। তিনি কখনো গলা উঁচু করতেন না, কিন্তু তার চোখ, তার মুখের ভাব, তার কণ্ঠের কোমল ভাব সবকিছু মিলিয়ে তার ডায়লগে এমন এক আবেগ তৈরি করত যেটা দর্শকদের হৃদয় ছুঁয়ে যেত। আপনারা সবাই এসেছেন, এ আমার ভাগ্য। আপনাদের পায়ের ধুলো আমার বাড়িতে পড়েছে, এজন্য আমি আল্লাহর দরবারে শুকর জানাচ্ছি। আপনাদের অনেকক্ষণ বসিয়ে রেখেছি বলে আমি ক্ষমা চাচ্ছি। তার ভয়েসটা মাঝারি গভীর, কিন্তু টোনে ছিল ভরসা।
দর্শকরা যখন তার ডায়লগ শুনতো তখন মনে হতো এই মানুষটা যদি বলে থাকে তাহলে সেটা নির্দ্বিধায় বিশ্বাস করা যায়। প্রেমের দৃশ্য, পারিবারিক টেনশন বা কষ্টের মুহূর্ত, প্রতিটা সময় তার ডায়লগ হতো রিয়েল, একদম নাটকীয় না, বরং বাস্তব জীবনের মতো। বাপ্পারাজ দেখিয়েছিলেন একজন অভিনেতা কিভাবে ডায়লগের মাধ্যমে চরিত্রের আত্মা দেখাতে পারে, আর এই কারণেই তিনি এখনো অনেকের কাছে অভিনয়ের স্কুল। চৌধুরী সাহেব, আপনি সেই সিঁড়ি যার পাশে আপনি আমাকে নির্মম ভাবে আঘাতে আঘাতে রক্তাক্ত করে দিয়েছিলেন, আমি আপনার পা জড়িয়ে ধরে কেঁদেছিলাম। এরপর আমাদের আজকের লিস্টের 8 নম্বরে রয়েছে নায়ক শাকিব খান। এবার আসি ঢালিউডের কিং শাকিব খানের কথায়। শাকিব খানের ডায়লগ ডেলিভারি মানেই পাওয়ার, কনফিডেন্স আর নিয়ন্ত্রণ। শাকিব খানের একটি বড় গুণ, সে কখনো ডায়লগে আবেগ ছড়াবে, আবার কখনো মিষ্টি করে বলবে, সেটা সে জানে খুব ভালোভাবেই। এসব নাটক তখনই বন্ধ হবে যখন কেস উঠবে এক আদালতে, একদিনই হবে শুনানি, কোর্টে সাক্ষ্য হবে একদিন, এবং সেই দিনই হবে কেসের রায়। তার ভয়েসে আছে ভারসাম্য, একদিকে নরম সুর, অন্যদিকে রাগের সময় এমন এক ঝাঁজ যা দর্শকের শরীরে কাটা দেয়। শাকিব খানের উচ্চারণ পরিষ্কার, ডায়লগের ছন্দে নাটকীয়তা আছে, আর সবচেয়ে বড় কথা, সে জানে কখন বিরতি নিতে হবে। এই বিরতিগুলোর মাঝেই শাকিব খান দর্শকের দৃষ্টি আকর্ষণ করে রাখেন। চুপ! আমি খবর হই না, খবর দেখি না, খবর পড়ি না, খবর তৈরি করি। এরপর আজকের লিস্টের 7 নম্বরে রয়েছে নায়ক ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন আবেগের আরেক নাম। তার ডায়লগ মানে কোমলতা, ভালোবাসা আর মন ছুঁয়ে যাওয়া এক মায়া। যেখানে অন্যরা রেগে কথা বলতো, কাঞ্চন সেখানে ধীরে মেপে মেপে সংলাপ দিতেন। না, এত বড় কোটিপতি শেঠ সাহেবের ভাই আমি না, আমি তো গরিব বেবি ট্যাক্সি চালক। গরিব হয়ে জন্মেছি, গরিব থেকেই মরে যাব। তার ডায়লগে একটা বেদনা কাজ করত, বিশেষ করে রোমান্টিক বা পারিবারিক দৃশ্যে তার ভয়েসের টোন দর্শকের হৃদয়ে কাঁপন ধরিয়ে দিত। কাঞ্চনের ডায়লগ ডেলিভারি শিখিয়েছে চিৎকার করে নয়, শান্ত সুরে বলেও মানুষকে কাঁদানো যায়। তার কণ্ঠে এমন এক ধরনের প্রশান্তি ছিল, যখন তিনি বলতেন মনে হতো সিনেমার ভেতরে সত্যিকারের মানুষ কথা বলছে। আরে আমি তো একটা স্বপ্ন বুকে নিয়ে ঢুকেছিলাম, আমার মুন্না এমএতে ভালো রেজাল্ট করবে। একটা স্বপ্ন বুকে নিয়ে আমি নিজে লেখাপড়া শিখিনি, তোকে লেখাপড়া শিখিয়েছি, কিচ্ছু চাইনি আমি কোনো। এরপর আজকের লিস্টের 6 নম্বরে রয়েছে নায়ক আমিন খান। আমিন খান এই মানুষটার ভয়েসে ছিল ভরপুর দৃঢ়তা, তার ডায়লগে থাকতো এক ধরনের নেতৃত্বের ভাব। তিনি যখন ডায়লগ দিতেন মনে হতো এই চরিত্রের সামনে কেউ দাঁড়াতে পারবে না। আজিজ কেমিক্যাল ফ্যাক্টরিতে মারধর ও ভাঙচুরের জন্য আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তো আদালতের কি জানার প্রয়োজন নেই? কেন আমি সেই ফ্যাক্টরি বন্ধ করতে চেয়েছি? কেন সেদিন সেখানে মারামারি হয়েছে? আমিন খানের ডায়লগে একদিকে দৃঢ় কণ্ঠ, অন্যদিকে এক প্রকার শান্ত নির্ভরযোগ্যতা। যেমন আমি অন্যায় দেখলে চুপ করে থাকতে পারি না, এই ধরনের সংলাপগুলো তার মুখে এমনভাবে মানাতো যেন বাস্তবে এসে অন্যায়ের বিরুদ্ধে লড়তে নামবে। তার ডায়লগ ডেলিভারির মধ্যে ছিল শৃঙ্খলা, গতি আর একটা হিরোইজম প্রেজেন্স। আইনের পোশাক পরে তুই সন্ত্রাস করিস, আরে জনগণের হেফাজতের জন্য দেয়া পোশাক আর মর্যাদাকে কলঙ্কিত করে ওই ভণ্ড পীরদের গোলামি করিস তুই। এরপর আমাদের আজকের লিস্টের 5 নম্বরে রয়েছে নায়করাজ রাজ্জাক। রাজ্জাক মানে ক্লাসিক বাংলা সিনেমার স্কুল। তার ডায়লগ ডেলিভারিতে ছিল একটা গাম্ভীর্য, মাধুর্য আর এক অদ্ভুত সম্মান। আমি নিজেই হয়েছি, কারণ স্বাধীনতার যুদ্ধে গিয়েছিলাম কারো দালালি করার জন্য না, নিজের সত্তাকে বিক্রি করার জন্য নয়। যে সময়টা ছিল একেবারে থিয়েটিক্যাল, তখন রাজ্জাক ডায়লগে নিয়ে এসেছিল একটা নাটকীয় সৌন্দর্য। তিনি ডায়লগ দিতেন ধীরে ধীরে, স্পষ্টভাবে, এবং প্রতিটি শব্দ যেন দর্শকের কানে ঢুকে আবেগ হয়ে বের হতো। তার ডায়লগ ডেলিভারিতে ছিল এক ধরনের রাজকীয় ভাব, যেন কথার মধ্যেই এক ইতিহাস লেখা আছে। আমি তো সেই দিন একা হয়েছি যেদিন এক ফুটো ভাতের জন্য মানুষের বুটেল লাথি খেয়েছি। আমার কান্না যদি কোনো আপনজন শুনতে পাবে, তাহলে আমার এই সুন্দর ভালোবাসাটা তোমরা দুপায়ে মারি দিতে পারতে না। এরপর আমাদের আজকের লিস্টের 4 নম্বরে রয়েছে নায়ক আলমগীর। আলমগীর হচ্ছে এমন একজন অভিনেতা যার কণ্ঠের উচ্চারণ, গতি আর আবেগ সবকিছুই ছিল সুষম। মানলাম সংসারে অভাব আছে, কিন্তু নিজে না খেয়ে সব ভাত আমাকে খাওয়াবে, এটা কেমন বিচার? ও কেন বোঝে না? ও না খেয়ে থাকলে ওর পেটে আমার সন্তান না খেয়ে থাকবে। তার ডায়লগে থাকতো অভিজ্ঞতার ওজন, প্রেম, পরিবার বা নীতি। এইসব বিষয় নিয়ে তিনি যখন বলতেন তখন মনে হতো বাবা বা বড় ভাই নিজের জীবনের শিক্ষা দিচ্ছেন। আলমগীরের ভয়েসে একটা আলাদা মাধুর্য আছে, যা রাগের দৃশ্যে শক্তি আনে, আবার ভালোবাসার দৃশ্যে নরম হয়ে যায়। স্কাউন্ড্রেল,
কোন মূর্খ অশিক্ষিত বাবা মায়ের সন্তান তুই? তারা তোকে মুরব্বীদের সাথে কি করে কথা বলতে হয় শেখায়নি? এরপর আজকের লিস্টের 3 নম্বরে রয়েছে স্বপ্নের নায়ক সালমান শাহ। সালমান শাহ এক কথায় ইমোশন আর স্টাইলের মিশ্রণ। তার ডায়লগ ডেলিভারি ছিল হৃদয়ের কাছাকাছি। সে শুধু কথা বলতো না, মনে হতো হৃদয় থেকে বলছে। একটা ছোট্ট লাইনও সে এমনভাবে বলতো যেন প্রতিটা শব্দের মধ্যেই প্রেম, কষ্ট, হাসি সবই মিশে আছে। ভাই বোনের মধ্যে যদি টাকা দেয়া নেয়ার বা ভাড়া দেয়া নেয়ার কোনো সম্পর্ক থাকে, তাহলে তো আমাকে কোলে তুলে নিয়েছো, তার ভাড়া দিতে হবে। কি দিয়ে দেবো রে আপা? বুক চিরে কলিজাটা বের করে দিই। সালমান শাহের ডায়লগের মূল শক্তি ছিল তার প্রাকৃতিকতা। না বেশি বাড়াবাড়ি, না বেশি নাটকীয়তা। একদম জীবন্ত সংলাপ, যেন বাস্তব জীবনের গল্প। সালমান শাহের ডায়লগগুলো দর্শকদের হৃদয়ের ভিতরে লাগতো। তো গাইস, সালমান শাহের ডায়লগ ডেলিভারি আপনাদের কেমন লাগতো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চেহারায় আভিজাত্য, পোশাকে ভদ্রলোক, দামি গাড়ি চড়ে বেড়ান। আপনার বাবা মা কি আপনাকে অন্যের বাবা মার প্রতি কিভাবে শ্রদ্ধার সাথে কথা বলতে হয় শেখায়নি? এরপর আমাদের আজকের লিস্টে 2 নম্বরে রয়েছে নায়ক জসিম। জসিম মানেই পাওয়ার। তার ডায়লগ ডেলিভারিতে ছিল এক ধরনের ভয়। শত্রু হোক বা ভিলেন, একবার মুখ খুললেই মনে হতো এখন ঝড় নামবে। তার কণ্ঠ ভারী, টোনে ছিল রাগ আর আত্মবিশ্বাসের মিশ্রণ। আমি থাকতে এখানে অন্যায় হতে দেব না, এই ধরনের লাইনগুলো তার জন্যই তৈরি। মানুষের ক্ষতি করে রাস্তা বন্ধ করে রাখিস, এসব হবে না। তা সুন্দর মহলের খেলা। যদি খেলতে হয় সরকারি রাস্তা বন্ধ না করে অন্য কোথাও খেলিস। জসিমের ডেলিভারিতে শক্তি ছিল, তেজ ছিল, আর ছিল এক ধরনের হিরোইক কণ্ঠ যা দর্শককে উত্তেজিত করত। এখানে নাটক হচ্ছে, নাটক, ইন্টারভিউ নাটক। আরে মরে গেলেও দেখবেন ইন্টারভিউ কার্ড আসবে, কিন্তু চাকরি হবে না। কোনো মূল্য নেই শিক্ষাগত যোগ্যতার। জসিম যখন পর্দায় কোনো দমদার ডায়লগ দিত, তখন তার দমদার ডায়লগগুলো শুনেই দর্শকরা হলের মধ্যেই হাতে তালি দিত। আপনাদের আইন অপরাধের বিচার করে না, অপরাধীর বিচার করে। আপনাদের আইন অপরাধীকে ভালো মানুষ না করে আরো বড় ক্রিমিনাল করে দেয়। এরপর আমাদের আজকের লিস্টের 1 নম্বরে রয়েছে নায়ক মান্না। এবার আসি রাজা মান্নার কথায়। এক কথায় ডায়লগ ডেলিভারির সম্রাট তিনি। গামা, আজ এখানে তোর মৃত্যু উৎসব হবে। এই দেখ আমার হাত, এই হাতে দেখা পড়ছে, আমার হাতে তোর মৃত্যু হবে। মান্নার ভয়েস ছিল পরিপূর্ণ, টোন ছিল নিখুঁত, আর তার মুখ থেকে যে ডায়লগ বের হতো সেটা সিনেমার বাইরেও বেঁচে থাকতো। মান্না জানতো কোথায় থামতে হবে, কোথায় গলা উঁচু করতে হবে, কোথায় দর্শকদের দিকে তাকিয়ে 1 সেকেন্ড বিরতি নিতে হবে। এই নিয়ন্ত্রণটাই তাকে কিং বানিয়েছে। ভাই হয়ে বোনের হত্যাকারীকে ধরতে পারবে না হলে ভাই এখনো বাংলার মাটিতে জীবিত। মান্নার ডায়লগের বিশেষত্ব হলো প্রতিটা শব্দের সাহস, ভালোবাসা আর গরিমা মিশে থাকতো। তার একটা কথা দর্শকের মনে 1000 বছর বাঁচত, আমি অন্যায় সহ্য করি না। আর এই ধরনের একটা লাইনেই তার পুরো ক্যারিয়ারের সংজ্ঞায়িত হয়ে যায়। মান্নার ডায়লগে ছিল এমন এক শক্তি যা প্রতিটা লোককে ভাবাতে বাধ্য করত। নতুন জীবন ফিরে পাবো, তাহলে ফিরে দাও আমার নতুন জীবন, ফিরে দাও আমার বাবাকে, ফিরে দাও আমার মাকে, ফিরে দাও আমার বোনকে। তোমার আইন ফিরে দিবে আমার জীবনে 10টি বছরকে। মান্নার রাগের ডায়লগ হোক কিংবা কান্নার ডায়লগ, সব ডায়লগ ডেলিভারিতেই তিনি ছিলেন সাবলীল। তো গাইস, মান্নার ডায়লগ ডেলিভারি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি এসপি সাগর, আপনাদের বানানো আইন এবং রাজত্বকে ভেঙে দিয়ে আপনাদের বানানো সমাজকে আমি বদলে দেব। তো এই ছিল আমাদের ডায়লগ ডেলিভারির সেরা 10 নায়ক। প্রতিজনই তাদের সময়ে অসাধারণ ছিলেন, আর তাদের কণ্ঠের প্রভাব আজও বাংলা সিনেমায় বেঁচে আছে। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনার প্রিয় নায়ককে এবং কাদের নাম এই তালিকায় থাকা উচিত ছিল বলে মনে করেন আপনি, সেটিও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।